প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের আশাতীতভাবে তারা আশাও করেনি যে সরকারি কর্মচারীদের এত বেতন ভাতা বৃদ্ধি করা হবে। তিনি কয়েক বছর আগে বেতন ভাতা বৃদ্ধি করে দ্বিগুণ করেছেন। এটি সরকারি কর্মচারীদের দাবিও ছিল না, দ্বিগুণ করা দাবি ছিল না। দাবি না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করেছে। আজ থেকে 12, 14, 15 বছর আগে একটি সময় ছিল আমাদের নতুন শিক্ষার্থীরা পাশ করার পর তারা সরকারি কর্মচারী হিসাবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য আজকে যেরকম উৎসাহিত, এই উৎসাহ উদ্গ্রীবতা তখন ছিল। কারণ হচ্ছে বেতন ভাতা আকর্ষণীয় ছিল না এবং সবাই তখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করার জন্য দৌড়ঝাঁপ করত। এখন পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে। এখন সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য যে পরিমাণ আবেদন পড়ে এবং যে পরিমাণ প্রতিযোগিতা হয়, এটি বাংলাদেশে অতীতে হয় না। কারণ সরকারি কর্মচারীদের যে পরিমাণ সুযোগ সুবিধা বেতন ভাতা দেওয়া হয় সেটি অন্য চাকরির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। এটি একটি অন্যতম প্রধান কারণ। একজন ডেপুটি সেক্রেটারি এখন গাড়ি কিনতে পারে, তাকে গাড়ি কেনার জন্য লোন দেওয়া হয়। প্রাথমিক স্তরে একজন কর্মচারী যখন যোগদান করে, আগে তাকে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এখন সংসার চালানোর জন্য তাকে সেইভাবে আগের মতো হিমশিম খেতে হয় না। আগে একজন পুলিশ কনস্টেবলকে দায়িত্বরত অবস্থায় চিন্তা করতে হতো যে তার সংসার কিভাবে চলবে। তিনি দায়িত্ব পালনকালীন সময়ে সেটি মাথায় ঘুরত। এখন পরিস্থিতি তা নয়। একজন পুলিশ কনস্টেবলও যে পরিমাণ বেতন ভাতা পায় সেটি পাশের বাড়ি পশ্চিম বাংলা থেকেও অনেক ভালো। এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন এই জন্য কারণ সরকার পরিচালনা করে সরকারি কর্মচারী কর্মকর্তারা, সরকারি কর্মচারী, তারা যদি ভালোভাবে চলতে না পারে তাহলে তাদের পক্ষে সুচারুভাবে দায়িত্ব পালন করাও সম্ভবপর নয়। এজন্য আমি আজকের এই আয়োজনে আমি অনুরোধ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কল্যাণের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তাই এখন আমাদের আপনাদের মাথায় রাখতে হবে জনগণ যেন আমাদের দ্বারা উপকৃত হয়, আপনাদের দ্বারা উপকৃত হয়। জনগণ যেন কোনোভাবেই কোনো কারণে ভোগান্তির শিকার না হয়, এটি মাথায় রাখতে হবে। এটি মাথায় রাখতে হবে যে একটি সরকারি অফিসে একজন মানুষ গিয়ে যখন তার কাঙ্ক্ষিত সেবা না পায় তখন সেই সরকারি কর্মচারীকে দোষ দেয় না, সেই দপ্তরকে দোষ দেয় না, বরং সরকারকে গালি দেয়। এবং সেই গালিটা মাননীয় প্রধানমন্ত্রীর গায়েও পড়ে, আমাদের গায়ে পড়ে। এটি মাথায় রাখতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তারা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় সুযোগ সুবিধা বেতন ভাতা পাচ্ছেন, সেজন্য জনগণও যেন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সেবা পায় সেটি মাথায় রাখার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই। এবং সেটি হলে আমরা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং রাষ্ট্র এগিয়ে গেলে সবার কল্যাণ হবে এবং দেশকে আমরা স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারব। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশের নাগরিক হয়, নাগরিক থাকে, যেই দেশকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন, সেই দেশ যেন একটি উন্নত দেশে রূপান্তরিত হয়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি উন্নত দেশের নাগরিক হয়। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের দেশকে 2031 সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা। এখন মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত হয়েছি। 2031 সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং 2041 সাল নাগাদ বাংলাদেশকে আমরা যেন উন্নত দেশে রূপান্তরিত করতে পারি।
আমাদের দেশ একসময় ধনী দেশ ছিল। আমরা ধনী ছিলাম বিধায় পৃথিবীর অর্থব্যবস্থা যখন কৃষি নির্ভর ছিল, তখন আমাদের এই দেশ ধনী ছিল। পৃথিবীর অর্থব্যবস্থা যখন কৃষি নির্ভর ছিল, তখন যাদের উন্নত কৃষি জমি ছিল তারাই ছিল ধনী। আমাদের উন্নত কৃষি জমি ছিল এবং এখন আছে। আমাদের দেশে তখনও 2 ফসল 3 ফসল হতো। ইউরোপে আমেরিকায় 1টি ফসল হয় বছরে। যেহেতু আমাদের উন্নত কৃষি জমি ছিল, সেজন্য আমরা ধনী ছিলাম। আমরা ধনী ছিলাম বিধায় আমাদের দেশে বর্গিরা এসছে, ওলন্দাজরা এসছে, ইংরেজরা এসছে। কারণ যেই বাড়িতে সম্পদ থাকে সেই বাড়িতেই ডাকাত পড়ে। আমি তাদের সবাইকে ডাকাত বলছি না, কিন্তু আমাদের সম্পদ ছিল বিধায় আমাদের উপর তাদের চোখ পড়েছিল, সেজন্য তারা সবাই এখানে এসেছে এবং এখান থেকে সম্পদ নিয়ে গিয়ে তারা সমৃদ্ধ হয়েছে। আমাদের দেশ ধনী ছিল। পৃথিবীর অর্থব্যবস্থা যখন শিল্প নির্ভর হয়ে গেল, তখন যে দেশগুলো শিল্পে উন্নত হলো তারা ধনী হয়ে গেল, এবং যে দেশগুলো কৃষি নির্ভর সেখান থেকে পণ্য নিয়ে গিয়ে শিল্প বানিয়ে আবার সেই শিল্পের ফিনিশ প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি করে তারা ধনী হয়ে গেল। আমরা পরিস্থিতিটা উল্টে দিতে চাই। আমরা আবার আগের জায়গায় ফেরত যেতে চাই। এই চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আবার আগের জায়গায় ফেরত যেতে চাই। আমরা আবার ধনী উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হতে চাই, এবং সেই কারণে যুক্তরাজ্য বলার আগে, ভারতবর্ষ বলার আগে আমরা স্লোগান দিয়েছি 2008 সালে ডিজিটাল বাংলাদেশে। ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেওয়ার কারণ আমরা দেশকে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সংযুক্ত করতে চেয়েছি। আমাদের অনেক পরে যুক্তরাজ্য ইউকে দিয়েছে সেই স্লোগান। আমাদের বেশ কয়েক বছর পরে ভারতবর্ষ সেই স্লোগান দিয়েছে। আজকে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা। এবং এই স্বপ্ন এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়িত হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আমাদেরকে এমনভাবে কর্ম পরিকল্পনা করতে হবে, কর্ম সম্পাদন করতে হবে, যাতে আমরা দেশকে আবার ধনী রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে রূপান্তর। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমাদের বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানমালা হলো, সেই অনুষ্ঠানমালায় তিনি যখন বাণী পাঠিয়েছেন, সেই বাণীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছে যে আজকে বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ, উন্নয়নের রোল মডেল। আজকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রশংসা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করে, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ প্রশংসা করে, এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়করা প্রশংসা করে, এবং বিশ্ব গণমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে নিবন্ধ ছাপানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ পুরস্কৃত করে। কিন্তু বাংলাদেশে একটি পক্ষ আছে, তারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, কোনো কিছুই দেখে না। এবং যেই রাস্তা 2 লেন ছিল সেটি 4 লেন হয়েছে, যেখানে কালভার্ট ছিল না সেখানে কালভার্ট হয়েছে। সেই রাস্তার উপর দিয়ে চলে গিয়ে, ফ্লাইওভার দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন হয়নি। কারণ তারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, সেই কারণে তারা কোনো কিছুই দেখতে পায় না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন চোখ থাকা সত্ত্বেও অন্ধ না থাকে, কান থাকা সত্ত্বেও তারা যেন বধির না থাকে। আল্লাহ পাক যেন তাদেরকে সেই ক্ষমতা দেয়, সব কিছু দেখার এবং শোনার ক্ষমতা যেন দেয়, সেই প্রার্থনা করি। মাননীয় প্রধানমন্ত্রী শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা শুধু উন্নয়ন দিয়ে নয়, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তর করতে চাই, বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দল এবং সরকারের মধ্যে কেউ যদি কখনো ভুল করে, দল এবং সরকারের মধ্যে কেউ যদি এমন কোনো কর্মকাণ্ড করে
যেটি জনগণ পছন্দ করে না, যেটি অনৈতিক, যেটি অনুচিত, সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। এবং সাম্প্রতিক কিছু ব্যবস্থা নিশ্চয়ই কিছু ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, এবং যেটি প্রমাণ করে যে মাননীয় প্রধানমন্ত্রী যেই হোক, তিনি যদি এমন কোনো কর্মকাণ্ড করেন যেটি করা উচিত নয়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ডাক্তার মুরাদ হাসান। তার সাম্প্রতিক কিছু বক্তব্য, কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, এবং যেগুলো আমি মনে করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার বক্তব্যগুলো, কর্মকাণ্ডগুলো সরকার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, সেজন্য তাকে পদত্যাগ করতে বলেছে, এবং তাকে জামালপুর জেলা আওয়ামী লীগ দলীয় পদ থেকেও অব্যাহতি দিয়েছে। এবং তার কিছু বক্তব্য নিয়ে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে, বিএনপি মহাসচিব সহ তাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতারা যখন এই ধরনের অশোভন কথা বলেন, বিএনপির নেতারা যখন এই ধরনের কর্মকাণ্ড করেন, তাদের বিরুদ্ধে তারা কখনো ব্যবস্থা গ্রহণ করেননি। আর যারা বিবৃতি দিয়েছেন সাম্প্রতিক সময়ে, তাদের বিবৃতিকে আমরা স্বাগত জানাই, এবং কেউ অন্যায় করলে অবশ্যই প্রতিবাদ হবে, সেটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু যখন বিএনপির নেতারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন, তখন তারা বিবৃতি দেন নাই, এবং বিএনপির নেতারা যখন এই ধরনের কথাবার্তা বলেছেন, তখন নারী নেতৃবৃন্দ যারা এই ক্ষেত্রে সোচ্চার হয়েছেন, মুরাদ হাসানের ক্ষেত্রে, তাদেরকে তখন সোচ্চার হতে দেখিনি। আপনারা দেখেছেন, এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, তারপর ইশরাক হোসেন, এবং বিএনপির সভাপতি লন্ডন এম এ মালেকের যে বক্তব্য, অশোভন বক্তব্য, যেগুলো কুরুচিপূর্ণ বক্তব্য, এগুলোর পরে বিএনপি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? সেগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং এই সমস্ত বক্তব্যের পরে কাউকে বিবৃতি দিতেও দেখিনি। তো সরকারি দলের কেউ করলে অবশ্যই প্রতিবাদ হবে, হওয়াটাই স্বাভাবিক, এবং সেই ক্ষেত্রে সরকার কিংবা দল যে কাউকে ছাড় দেন, আমাদের দল, সেটির প্রমাণ সবাই পেয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সবাই কেন নিশ্চিত ছিলেন, সেটি আমার প্রশ্ন। এবং বিএনপির তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই অনাচারগুলো তাদের নেতৃবৃন্দ করছে। এম এ মালেক তো ইউকেতে থাকে, সে যেই ভাষায় বক্তব্য রেখেছে, এরপরে কি তার দলীয় পদ থাকা উচিত ছিল? সেগুলো তো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। কই, তাকে তো দল থেকে বাদ দেওয়া হয়নি। বাদ দেওয়া হয়নি তার মানে তারা এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের নোংরা কথাবার্তা যারা বলে, তাদের পৃষ্ঠপোষকতা করে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো যে আয়নায় চেহারাটা নিজের দিকে তাকানোর জন্য, নিজের সারা গায়ে দুর্গন্ধ মেখে অপরের দুর্গন্ধ খুঁজে বেড়ানোর সময় চিহ্ন নয়।